বামপন্থী, ইসলামপন্থী কিংবা অরাজনৈতিক মানুষ প্রত্যেকে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়েছিলেন। কারণ আমরা সবার একটাই উদ্দেশ্য ছিল যে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে থেকে ফ্যাসিবাদের পতন ঘটাতে চাই। জুলাই আর আগস্টে সেই উত্তাল সময়টুকুতে আমরা যে বৃহত্তর ঐক্য গড়ে তুলেছিলাম তার মৌলিক ভিত্তি ছিল আমরা গণতন্ত্র চাই, আমরা মানবাধিকার চাই, আমরা আইন অনুশাসন চাই, আমরা বাক স্বাধীনতা চাই। আমরা সবাই এমন একটা বাংলাদেশ চাই যেখানে স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে আমরা আমাদের রাষ্ট্রীয় মালিকানাকে পুনরুদ্ধার করব। আমরা মহান মুক্তিযুদ্ধের যে আদর্শ ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সেটাকে পুরো প্রতিষ্ঠা করব। তার মানে কি আমাদের ভিন্ন মত ভিন্ন পথ থাকলেও ডেমোক্রেটিক ভ্যালিউজ এর ক্ষেত্রে আমাদের একটা অ্যালাইনমেন্ট ছিল, যার কারণে কেউ কাউকে জিজ্ঞেস করা নাই কে কোন রাজনৈতিক দলের। ঘটনাগুলো সত্য, গণ অভ্যুত্থানের পর আজকে 1 বছর না পেরিতে আমাদের মাঝে অনেক বিভাজন চলে এসছে। এই যে আমরা ভিন্ন মত ভিন্ন পথকে একজন আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি, আমরা যদি এটা মনে করি যে সব রাজনৈতিক দল একভাবে চিন্তা করবে তাহলে তার সেটা গণতন্ত্র থাকে না, সেটাই তো স্বৈরতন্ত্র। আমাদের বুঝতে হবে যে যতক্ষণ পর্যন্ত আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটা এক, গণতন্ত্রের মৌলিক ভিত্তি হিসেবে আইন অনুশাসন, মানবাধিকার, বাক স্বাধীনতা, ভোটাধিকার এই বিষয়গুলোতে একটা কমন অ্যালাইনমেন্ট রয়েছে, বাকি বিভিন্ন ক্ষেত্রে আমাদের ভিন্ন ভিন্ন মত, ভিন্ন ভিন্ন আদর্শ, ভিন্ন ভিন্ন মূল্যবোধ থাকবে, এটাই গণতন্ত্র। গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা নিয়ম সেটা হচ্ছে আমরা যে বিষয়গুলোতে সব স্টেক হোল্ডার একমত হব সেগুলোকে আমরা সবাই মিলে সাইন অফ করতে পারি। আর যে বিষয়গুলোতে আমাদের ভিন্ন মত থাকবে সেই ভিন্ন মতটা নিয়ে আমরা জনগণের কাছে যাব। গণতান্ত্রিক প্রক্রিয়া জনগণই চুজ করবে ইলেকশন ম্যানিফেস্টোর উপর ভিত্তি করে, প্রত্যেকটা রাজনৈতিক দলে যার যার কর্ম পরিকল্পনার উপর ভিত্তি করে তারা কোন দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিচ্ছে এবং জনগণের ভোট নিয়ে পাবলিক ম্যান্ডেটের মাধ্যমে ওনারা সেটা বাস্তবায়ন করবেন। এটাই সারা পৃথিবীতে গণতান্ত্রিক প্রক্রিয়া। সুতরাং সংস্কার বা অন্য কোনো একটা বিষয়কে যদি একটি ধারক হিসেবে ধরে সেটাকে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেটা কিন্তু আমাদের সেই গণতান্ত্রিক মূল্যবোধ থেকে সরে আসা এবং সেটি কিন্তু একটা ভিন্ন ধরনের একনাত্রিক মনোভাব। আমাদের মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা সবার আগে বাংলাদেশ এটাকে ধারণ করছি, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বার্থ এটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধকে আমরা ধারণ করছি, আমাদের সেই ভিন্ন আদর্শকে সামনে নিয়ে আমাদেরকে বৈচিত্র্যকে অ্যাপ্রিসিয়েট করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই যে গণ অভ্যুত্থান তার মৌলিক কারণ কি ছিল? কেন সব শ্রেণী পেশার মানুষ এক হয়ে যার যার জায়গা থেকে ভূমিকা রেখেছিল? এর কারণ এমন একটা সরকার রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ছিল যার মূল দায়িত্ব হওয়া উচিত ছিল জনগণের ক্ষমতায়ন করা, কিন্তু তারা জনগণের ক্ষমতায়ন না করে দুর্নীতি, দুঃশাসন, দুর্বৃত্তায়ন করেছে, যেখানে তাদের নিজেদের ক্ষমতার উৎস জনগণ না হয়ে গেছে রাষ্ট্রযন্ত্রের একাংশ। এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল যেখানে তারা পুলিশ, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এই প্রত্যেকটা বিষয়কে নিজেদের অঙ্গ সংগঠনের মতো পরিণত করেছিল দলীয় বদলার মাধ্যমে। সুতরাং যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ছিল জনগণের পাশে থাকা, জনগণের সেবা করা, সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ব্যবহৃত হয়েছিল জনগণের অধিকার এবং স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য। যার কারণে আমরা দেখেছি সমাজের প্রতিটা শ্রেণী পেশার মানুষ, যে তরুণরা এই আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, প্রত্যেকটা শ্রেণীর তরুণদের উপর আঘাত নেমে এসেছিল। আমরা যদি দেখি গত 16 বছরে বাংলাদেশে এমন কোন শ্রেণীর মানুষ নাই, এমন কোন পেশার মানুষ নাই, এমন কোন বর্ণের মানুষ নাই, এমন কোন অবস্থানের মানুষ নাই যাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের রোষণাল করে নাই। আমরা এমন একটা বাংলাদেশে ছিলাম যেখানে যারা ক্ষমতাসীন দলের সাথে আছে তারা ফার্স্ট ক্লাস সিটিজেন, যারা তার বিরুদ্ধে তারা সবাই সেকেন্ড ক্লাস কিংবা থার্ড ক্লাস সিটিজেন। আমাদের অনেক মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, অনেক মানুষের ভাইকে না পেয়ে ভাইকে ধরে নিয়ে গেছে, ভাইকে না পেয়ে বাবাকে গুলি করেছে। কারণে গণ অভ্যুত্থান এই কারণেই হয়েছে যে আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমাদের নিজেদের মানবাধিকার ছিল না, আমরা সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস সিটিজেনে পরিণত হয়েছিলাম। এবং সেটা সম্ভব হয়েছিল এই কারণে যে সরকার ছিল তারা পরপর এমন 3টা নির্বাচন করেছিল। 2014 সালে বিনা ভোটের নির্বাচন, 2018 সালে আমরা দেখেছি আগের রাতে নিশি রাতের নির্বাচন এবং 2024 সালে ডামি ভোটের নির্বাচন। এই 3টা নির্বাচনের মাধ্যমে ধাপে ধাপে ফ্যাসিবাদ আরো শক্তভাবে রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে, যেখানে জনগণের ক্ষমতা হরণ করে জনগণকে প্রতিনিয়ত রোষানল করে দুর্নীতি, দুঃশাসন এবং দুর্বৃত্তায়নের একটা রাজ্য তারা তৈরি করেছিল। আমাদের কাছে জবাবদিহিমূলক এবং স্বচ্ছ একটা নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে এমন সরকার থাকবে যে আমাদের কাছে দায়বদ্ধ থাকবে।
এমন সরকার থাকবে যেখানে আমাদের দ্বারা নির্ধারিত, আমাদের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি সেই বেসিক প্রিন্সিপাল গুলোকে আমাদের ঐক্যের ধার হিসেবে রেখে দেবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশের প্রত্যাশা এবং যে বাংলাদেশে ইনশাআল্লাহ এই প্রাইভেট ইউনিভার্সিটি বৈষম্য বিরোধী বাংলাদেশের অংশ হিসাবে পাবলিক ইউনিভার্সিটির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্রযন্ত্র বেসরকারি এবং সরকারি প্রতিটি খাতে সমান রেসপেক্ট পাবে, সমান অপরচুনিটি পাবে, সেদিকে আমাদের প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। বিএনপি সেই দল যেটি সবার আগে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি শুরু করেছিল নর্থ ইউনিভার্সিটির মাধ্যমে। সুতরাং প্রাইভেট ইউনিভার্সিটি যখনই ভ্যাট বিরোধী আন্দোলনে, কোটা বিরোধী আন্দোলনে, নিরাপদ সড়ক আন্দোলনে প্রতিটা ক্ষেত্রে এবং এই গণ অভ্যুত্থানে একটা অসামান্য অসীম ভূমিকা রেখেছে, সেই রাজনৈতিক দল যার মাধ্যমে প্রাইভেট ইউনিভার্সিটি শুরু হয়েছিল, আমরা অন্য যে কারো চাইতে অনেক বেশি গর্ব অনুভব করছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রাইভেট ইউনিভার্সিটি আরো কিভাবে এম্পাওয়ার করা যায়, আরো কিভাবে ইন্টিগ্রেট করা যায়, বাংলাদেশের নেশন বিল্ডিং এ কিভাবে এটাকে একটা সেন্ট্রাল রোল আনা যায়, তার জন্য আমরা কার্যকর ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের স্যারকে। আমরা সবাইকে একটু অনুরোধ করবো, আমরা অলমোস্ট প্রোগ্রামের লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমাদের আর 3 জন বক্তা আছেন, আমরা তাদের কথাগুলো আগে শুনবো। অ্যান্ড আচ্ছা, তাহলে আমাদের সবাই একটা ছবি নিতে চাচ্ছিল আর কি। তো যারা পুনবের ছিল একটু পিছনে দাঁড়াও, তাদের একটা ছবি নিয়ে আবার স্যারকে আমাদের পুনবের যত সদস্য আছে এবং আজকে প্রোগ্রাম বাস্তবায়নে যারা সর্বাত্মক পরিশ্রম করছে সবাই একটু আসলে আমরা। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.